আপনাদের ইনভেস্টমেন্ট সাইজ কি আছে, এই মুহূর্তে আপনাদের ডিপোজিট কেমন আছে, এই তথ্যগুলো একটু। আমাদের এখন এই মুহূর্তে আমাদের যেহেতু পাবলিক ইনফরমেশন, আমি আপনাকে বলবো আমরা 125 কোটি টাকা গত থার্ড কোয়ার্টার পর্যন্ত 125 কোটি টাকা প্রফিট করেছি। গত বছরে এই সময় আমরা করেছি 100 কোটি টাকা। আমাদের এখন ব্যালেন্স শিটের যদি ইনভেস্টমেন্ট পোর্টফোলিও বলবো না, আমাদের লোন অ্যান্ড অ্যাডভান্সের পরিমাণ যদি ধরেন 11,000 কোটি টাকার মতো আমাদের এখন আছে। আর টোটাল আইডিএলসির অ্যাসেট বেজ হলো প্রায় 15,000 কোটি টাকা। 1986 থেকে আমরা বিজনেস শুরু করি, যদিও আমাদের ইনকর্পোরেশন ছিল 1985-এ। এরপরের থেকে আমাদের যারা প্রমোটার ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো আইএফসি, যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা উইংস আপনারা জানেন, এবং কোরিয়ান সাম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আমাদের প্রমোটার্স হিসেবে ছিলেন, উইথ সাম লোকাল কংগ্লোমারেটস। এটার পরিবেশ যেটা হয়েছে যে আমাদের বেস্ট কর্পোরেট গভর্নেন্সটা ওনারা এনশিওর করেছেন, এবং সাবসিকুয়েন্টলি যারা এসেছেন অনেক সময় আইএফসি ওনাদের শেয়ার অফলোড করে চলে গেছেন, তারপরে আপনার কোরিয়ান ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ওনারা ওনাদের শেয়ার অফলোড করে আমাদের লোকাল কোম্পানিদের হাতে দিয়ে ওনারা এক্সিট করেছেন। কিন্তু এটা যেটা হয়েছে, এই যে কর্পোরেট গভর্নেন্সটা ওনারা ইন্ট্রোডিউস করে দিয়েছেন, ওয়ার্ল্ড ব্যাংকের মতো অর্গানাইজেশন, কেডিএলসির মতো অর্গানাইজেশন, সেইটা সবাই এনশিওর করেছে। এবং এটার পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে যে আমাদের বিজনেসটা আমরা একটা স্টেডি গ্রোথ এবং একটা ডিসেন্ট প্রফিট আমরা মেনটেন করে আসছি। কোনো বছর আইডিএলসির হিস্ট্রিতে আপনি কখনো দেখবেন না আইডিএলসি কখনো লস এনকার করেছে। এবং আইডিএলসি শুরু করেছে দুইটা প্রোডাক্ট নিয়ে, একটা হলো ভেহিকল লিজিং আর একটা হলো ইকুইপমেন্ট লিজিং। তৎকালে আপনারা জানেন যে ইট ওয়াজ ভেরি রেয়ার যে লং টার্ম সোর্স অফ ফান্ড। আমরা কিন্তু লং টার্ম সোর্স অফ ফান্ড দিয়ে শুরু করেছি। ভেহিকেলের আমরা ফাইন্যান্স করতাম 3 বছর থেকে 5 বছর পর্যন্ত, ইকুইপমেন্টে 5 বছর থেকে 7 বছর পর্যন্ত আমরা ইকুইপমেন্ট ফাইন্যান্স করেছি, যার জন্য ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের মধ্যে আমাদের ফাইন্যান্সিংটা একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট ছিল। বিকজ আমরা কাউকে ডাইরেক্ট টাকা দিতাম না, আমরা ইকুইপমেন্ট এনে দিতাম, যার জন্য ফান্ড ডাইভার্সনের সুযোগ মোটেও ছিল না। সো যে ইকুইপমেন্ট আমরা এনে দিতাম ওনাদের রিকোয়েস্টে, ক্লায়েন্টের রিকোয়েস্টে, সেই ইকুইপমেন্টটা ওনারা ইউটিলাইজ করেই, আপনারা জানেন ইকুইপমেন্ট আসলেই এটা প্রোডাকশন বাড়বে, প্রোডাকশন বাড়লে আপনার একটা ইকোনমিক ইম্প্যাক্ট একটা হবে, তার রেভিনিউ আসবে এবং সে পে ব্যাক করবে। অ্যাকচুয়ালি কোনো বিজনেসে যদি ফান্ড প্রপার ইউটিলাইজ করে তাহলে কিন্তু ওইখান থেকে একটা ভালো পজিটিভ রেজাল্ট আসেই, ততক্ষণ পর্যন্ত আপনার ফান্ডটাকে অন্যদিকে ডাইভার্ট না করবেন। সো আইডিএলসি তার যে কাস্টমার সিলেকশনের ক্ষেত্রে ভেরি চুজি, সে এক্স্যাক্টলি প্রত্যেকটা ক্লায়েন্টের সমস্ত ব্যাকগ্রাউন্ড চেক করে, তার বিজনেস অ্যাসেসমেন্ট, তার রিস্ক অ্যাসেসমেন্ট এগুলা করেই, অ্যাপ্রেজাল করেই তারপরে ফাইন্যান্সিং করতেন, যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের আপনারা জানেন যেখানে ইন্ডাস্ট্রিতে এনপিএল এর পরিমাণ প্রায় অলমোস্ট 17%, ব্যাংকিং সেক্টরে, এনবিএফআই সেক্টরে 33%, অ্যান্ড উই আর লেস দেন 5%, অ্যান্ড আমরা কন্টিনিউয়াসলি একটা ডিসেন্ট প্রফিট মেনটেন করে যাচ্ছি। দিস আর দি আমি বলতে পারি যে আমাদের সাফল্য। আমরা সবসময় আইডিএলসি শুরুর দিকে একটু কর্পোরেট ফোকাস ছিল, 2006 থেকে আমরা এসএমই ফোকাসড বিজনেস শুরু করি, এবং সেটার পরিপ্রেক্ষিতে আমরা অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছি এসএমই ফোকাসড ইনস্টিটিউশন থেকে বিভিন্ন সময়ে। এটার কারণ হলো কি, যে পৃথিবীর বিভিন্ন দেশে জানেন যে এসএমইর জিডিপিতে এসএমইর কন্ট্রিবিউশন অলমোস্ট 50%, সেখানে আমাদের দেশে এখনও মাত্র 20 থেকে 25%। যদিও এমপ্লয়মেন্টের দিক থেকে এসএমই সেগমেন্টে সবচেয়ে বড় লার্জেস্ট এমপ্লয়মেন্ট কিন্তু এসএমই সেগমেন্টে, অলমোস্ট 2/3 অফ দি ওয়ার্কফোর্স আর ইন দি এসএমই সেগমেন্ট। সো এর পরিপ্রেক্ষিতে কি হয় যে বাট কন্ট্রিবিউশনসটা তাদের আসে না, বিকজ তাদের ফাইন্যান্সিংটা আছে, অ্যাক্সেস টু ফাইন্যান্সিং ইজ ভেরি লিমিটেড। ওই জায়গাটাতে আমরা এই ডিমান্ড মিট করার জন্য আমরা আমাদের এসএমই ইন্ট্রোডিউস করি, এবং ব্যাপকভাবে আপনার কান্ট্রি ওয়াইড আপনি জানেন আমাদের এখন 41টা ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ মিলে আছে। 41টা ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চের মাধ্যমে আমরা দেশের অলমোস্ট প্রায় 20,000-এর উপরে ক্লায়েন্টকে আমরা সার্ভিস দিচ্ছি। আর আপনি যেটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বললেন, অ্যাজ এ পার্ট অফ আওয়ার প্ল্যান টু মেক ইনক্লুসিভ ফাইন্যান্সিং, আমরা
জানেন অনলাইন টেকনোলজির মাধ্যমে আমরা বিকাশের সাথে জয়েন্ট ভেঞ্চারে আমাদের একটা ডিপোজিট প্রোডাক্ট আমরা চালু করেছি, যেটা আইডিএলসির ডিপিএস প্রোগ্রাম থ্রো বিকাশ। মান্থলি এখন উইকলিও করেছি আমরা। এবং আপনি জানেন সোফার আমরা শুরু করছি 2022 থেকে, আমরা এটা শুরু করেছি। এখন 2024 ইন এ স্প্যান অফ 2 years আমরা অলমোস্ট 8 লাখ অ্যাক্টিভ ক্লায়েন্ট অ্যাকাউন্ট আমরা বুক করি, ডিপোজিট অ্যাকাউন্ট। হ্যাঁ, কিন্তু তার মধ্যে এখন অ্যাক্টিভ অ্যাকাউন্ট আছে প্রায় 1,77,000-এর মতো। কারণ এটা তো স্বল্প মেয়াদি, 1 বছর, 18 মাস, 20 মাস, 24 মাস। তো অনেকে ইনভেস্ট করে, আবার অনেকে বিকজ অফ ইনফ্লেশন তাদের মনে করেন যারা, এটা তো ছোট ছোট স্মল ইনভেস্টর, তো এখন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অনেক সময় তারা কিন্তু তাদের ফান্ডটা উইথড্র করে নেয়। এবং উইথড্র উইদিন 1 hour। যেমন আপনি ডিপোজিট করার সময় এক ঘন্টার মধ্যে ডিপোজিট করতে পারেন, আবার আমার এখান থেকে উইথড্র করার সময় 1 ঘন্টার মধ্যে আপনি উইথড্র করে নিয়ে যেতে পারেন প্রফিট সহ। প্রফিট ওই যতদিন এটা খাটছে ততদিন প্রফিট সহ সে উইথড্র করে নিয়ে যাবে। তো এর পরিপ্রেক্ষিতে আমরা ব্যাপক সাড়া পেয়েছি, স্পেশালি গ্রামে গঞ্জে, তারপরে আপনার উপজেলাগুলার যারা হাউস ওয়াইফস আছে তারা কিন্তু স্মল সেভার্স, এদেরকে আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের আওতায় আমরা নিয়ে এসেছি। কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে আমরা ব্যাপক পরিবর্তন এনেছি। আমরা কাস্টমারকে একবার সার্ভিস দিয়ে আমরা আমাদের নিজেদেরকে ওইখানে এন্ড করি না, আমরা পিরিয়ডিক্যালি কাস্টমার সাথে যোগাযোগ মেনটেন করি এবং ওনাদের ফার্দার কোনো রিকোয়ারমেন্ট, আইদার লোন, ডিপোজিট, এনি টাইপস অফ সার্ভিসেস অথবা অ্যাডভাইস। আমাদের তো আপনি জানেন আমাদের স্টক মার্কেটে আমাদের ব্রোকারেজ হাউস আছে, আমাদের ইনভেস্টমেন্টস হাউস আছে, আমাদের আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে। তো আমাদের যেহেতু মাল্টিপল প্রোডাক্টস আছে, আমরা বিভিন্নভাবে কাস্টমারদেরকে অনেক অ্যাডভাইস দিই। এটাতে অনেক মোস্ট অফ দি কাস্টমার্স আর ভেরি হ্যাপি উইথ আস। যে ব্যাংকে গেলে সে একটা পার্টিকুলার প্রোডাক্টের উপরেই সে কথা বলবে, তাকে অন্য ইনভেস্টমেন্ট এরিয়াগুলোতে কোনো অ্যাডভাইস সাধারণত তারা ব্যাংক বা অন্যান্য জায়গা থেকে পায় না। কিন্তু আইডিএলসি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে আপনার সর্বরিতে আপনার পার্সোনাল লোন বলেন, আপনার হোম লোন বলেন, আপনার শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট বলেন, ঠিক আছে, আপনার এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে আপনার কোন ফান্ডে ইনভেস্ট করবেন সেটা বলেন, সব সার্ভিসগুলো আমরা আমাদের এখান থেকে এনশিওর করি। যার জন্য আমরা একটা ক্লায়েন্ট যখন আমাদের এখানে আসে তাকে সব এরিয়াতে তার ফুল সার্ভিস দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। এটার কারণে আমাদের একটা সাফল্য এসেছে। আরেকটা আমাদের বড় সাফল্য আপনি বলতে পারেন, বিগত 40 বছরে কোনো ক্লায়েন্টের কোনো ডিপোজিট, আইদার এ স্মল ডিপোজিট অর বিগ ডিপোজিট অ্যাজ বিগ অ্যাজ 100 কোটি টাকা ডিপোজিট পর্যন্ত আমাদের এখানে এনক্যাশ করতে আসা যে একটা দিন আমরা ডিলে করিনি। ভেরি গ্রেট। এবং অনেক কিন্তু আপনার 8-10 কোটি টাকার ডিপোজিট এনক্যাশ করতে গেলে তো কয়েকদিন আগের থেকে সাধারণত তার ডিপোজিটররা ইনফর্ম করে, আমাদেরকেও সেটা লাগে না। আমরা ম্যাচুরিটি ডেটে অন টাইম ডিপোজিটটা রেডি রাখি। উনি যদি নিয়ে যেতে চান ইনস্ট্যান্টলি নিয়ে যেতে পারেন, উনি যদি আবার রিইনভেস্ট করতে চান উনি রিইনভেস্ট করতে পারেন। সো এই সার্ভিসটার কারণে মার্কেটে এখন আমাদের একটা ইমেজ ডেভেলপ করছে যে ক্লায়েন্ট মোস্ট অফ দ্য এখন ইভেন বাংলাদেশের এলিট বলেন আর আরবান এরিয়ার লোক মানে ডিপোজিটর বলেন, সবাই কিন্তু আইডিএলসির ব্যাপারে এখন একটা কনফিডেন্স তাদের মধ্যে এসেছে। এটা আমাদেরকে কিন্তু অনেক গুণ সফলতা এনে দিচ্ছে। এবং আমরা কোনো ক্লায়েন্টকে ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে আছে না, আপনি অনেক জায়গায় গেলে, অনেক ইনস্টিটিউশনে গেলে যে আপনি লোনের জন্য অ্যাপ্লাই করবেন, পাবেন কি পাবেন না সে হয়তো 1 মাস পরে আপনাকে হয়তো বলবে। আমরা কিন্তু 1 মাস পরে না, আমি একদিনই বলে দিই যে আমি কি আপনাকে লোনটা দিতে পারবো কি পারবো না। কারণ হচ্ছে কি, ডিসিশন দেওয়াটা ইম্পর্টেন্ট, ফাইন্যান্সিং করাটা ইম্পর্টেন্ট না। আমি আপনাকে নাও দিতে পারি, কিন্তু আপনাকে যখন আমি ঝুলে রাখবো দিনের পর দিন, একটা সময় গিয়ে বললাম যে আমি আপনাকে ফাইন্যান্সটা করতে পারতেছি না, তাহলে তো চিন্তা করেন তার সময়টা নষ্ট করলাম, তার সমস্ত প্ল্যান আমি যখন তাকে একটা সময় সে দিয়েছে তার মধ্যে একটা এক্সপেকটেশন ডেভেলপ করে। সো এই এক্সপেকটেশনটা যাতে না হয় আমরা প্রথমে ডিসিশন দিয়ে দিই। আসলে গ্যারান্টিটা হলো একটা সিকিউরিটি। আপনি যদি বিজনেসটা খারাপ হয় তখন আমার সিকিউরিটিকে, আমি অ্যাজ এ ফাইন্যান্সিয়ার, আমি তো পাবলিক মানি নিয়ে ডিল করছি, আমার তো নিজের টাকা না, আমি একজন ডিপোজিটের টাকা এনে আপনাকে দিচ্ছি, সেটার সিকিউরিটিটা যদি ইন কেস আপনার কোনো কারণে বিজনেসটা
খারাপ যে আপনি ইউ আর আনএবল টু পে, আমাকে কিন্তু আমার ডিপোজিটের টাকাটা পরিশোধ করে দিতে হবে। আই ক্যান নট সে আই উইল নট পে। সো এটাকে সিকিউরিটাইজ করার জন্য বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট রিস্ক ডিপ্লয় করতেন। আর আপনি জানেন যে এসএমই সেগমেন্টের সবচেয়ে বড় হার্ডেল হলো ওদের কোলাটারালের ল্যাক অফ কোলাটারাল। তারা কোলাটারাল দিয়ে আসলে বিজনেস করতে পারে না, তাদের বেশিরভাগই থাকে না, রেন্টেড প্রেমিসেসে তারা ব্যবসা করে। হ্যাঁ, সাপ্লায়ার তাদেরকে সাপ্লাই দেয়, যারা দৈনন্দিন জীবনে তাদের নেসেসিটিসগুলো তারা পারচেজ করে, অনেকে ওরা আবার ক্রেডিটে দেয়, সেই ক্রেডিটে তাদের ফেলিয়ারও হয়। জি, এটা ছাড়া আরও ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টর আছে যে সেগমেন্টে যারা গ্রাহক আছেন তারা যখন ফাইন্যান্সিংয়ের জন্য আসে তাদের আরও কিছু লিমিটেড সীমাবদ্ধতা আছে। সেটা হলো তাদের মধ্যে ল্যাক অফ ডকুমেন্টস। আপনি একটা যখন ইনস্টিটিউশন থেকে একটা ফাইন্যান্সিং নেবেন, আমরা চাই ইনস্টিটিউশন আপনার ব্যালেন্স শিট আছে কিনা, ইনকাম স্টেটমেন্ট আছে কিনা আপনার, তারপরে ট্রেড লাইসেন্স আছে কিনা, হ্যাঁ, আপনি কত ভ্যাট সার্টিফিকেট, এই যে ডকুমেন্টারি। তো মোস্ট অফ দ্য এসএমই ক্লায়েন্ট তারা কিন্তু মাইক্রো এন্ড স্মল, মিডিয়াম কিন্তু আবার একটু উপরে, মিডিয়াম উপরে। আমি মিডিয়ামটাকে এখানে আসলে এসএমই বলতে মিডিয়ামটাকে আমি এখানে নিচ্ছি না, মাইক্রো কটেজ। ওদের মধ্যে এই যে ট্রেড লাইসেন্স, এই যে আপনার ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ব্যাংক স্টেটমেন্ট, আপনার যতই নলেজ ভালো থাকুক, আপনার যতই আইডিয়া থাকুক, আপনাকে ডে ওয়ানে আমি আপনাকে ফাইন্যান্সিং করতে পারবো না। কারণ আপনার একটা এক্সপিরিয়েন্স আমাকে দেখতে হবে, আপনার লেনদেনের একটা ট্র্যাক রেকর্ড আমার কাছে থাকতে হবে, আমার কাছে না থাকুক ব্যাংকের মাধ্যমে থাকতে হবে। তারপরে আমি যখন কনফিডেন্ট হব যে আপনাকে ফান্ডটা দিলে এই টাকাটা প্রোটেক্টেড থাকবে, আপনি বিজনেস করে আমাকে ফেরত দিতে পারবেন, রিটার্ন করবেন উইথ ইন্টারেস্ট, তখনই আমি আপনাকে ফাইন্যান্সিংটা করব। এসএমইর ক্ষেত্রে এটা একটা বড় ওদের জন্য চ্যালেঞ্জ যে এই জিনিসগুলোকে এনশিওর করা। আচ্ছা, মোর ওভার তারা যেহেতু সিঙ্গেল পার্সন ড্রিভেন কোম্পানি, মোস্টলি এসএমই ক্লায়েন্ট হলো একজন ওনারশিপ, একজন সিঙ্গেল ওনারশিপ, হ্যাঁ, তার সাকসেশন দেখা যাচ্ছে হয়তো ছোট ছেলে মেয়ে, এটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু সাকসেসর কে হবে? আমি একটা কর্পোরেট হাউসে তো সাকসেসর আছে, শেয়ার হোল্ডার্স আছে, ওখান থেকে আজকে ডিরেক্টর একজন আছেন, কালকে আরেকজন আসবেন। কিন্তু এসএমই ক্ষেত্রে তো সেটা নাই। যিনি কি পারসন, ইফ হি পাসেস অ্যাওয়ে, উনি যদি ওনার কোনো মৃত্যু হয়, তাহলে ওই বিজনেসটা অলমোস্ট শেষ। ওই জায়গাটা আমাদের জন্য একটা ডিফিকাল্ট হয়ে যায়। আমরা এই জিনিসগুলোকে আমরা এনশিওর করে তারপরে ফাইন্যান্সিং করতে হয়। ক্রেডিট গ্যারান্টি স্কিমে কিছুটা ছাড় আমরা পেয়েছি। আসলে গ্যারান্টিটা কি? গ্যারান্টিটা হলো যে আপনি বিজনেস ফেল করলে আমি ওই টাকাটা পাবো, কিন্তু আমি তো চাই না আপনি বিজনেস ফেল করেন। আমি তো আপনার আগের অ্যাসেসমেন্ট সবগুলাই আপনার ফুলফিল করতে হবে, তারপরে সিকিউরিটি হিসেবে গ্যারান্টিটা দিচ্ছি। আমি গ্যারান্টি দেখে আপনি টাকা দিয়ে দিব তা না। কিন্তু এসএমই ক্লায়েন্ট যখন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে আসে তখন এই চ্যালেঞ্জেসগুলো ওনারা ফেস করেন। আগে ব্যাংকে এসে, মানে আপনার গ্রামের বাড়ির থেকে এসে শহরে এসে ব্যাংকে অ্যাকাউন্ট করে আবার ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে যাওয়া খুবই ডিফিকাল্ট ছিল। এখন সে ঘরে বসে টাকাটা পেয়ে যাচ্ছে, ট্রানজ্যাকশনসটা অনেক স্মুথ হয়ে গেছে। তো বিকাশের মাধ্যমে অ্যাকচুয়ালি মোস্টলি যে বিজনেস ট্রানজ্যাকশন হচ্ছে তা না। আপনার গ্রামের বাড়িতে মনে করেন যে একজন সার্ভিস হোল্ডার, তার পেমেন্টের জন্য আমি আমার এখান থেকে বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিই। মোস্টলি কিন্তু ট্রানজ্যাকশন হচ্ছে আপনার বিল পেমেন্ট অথবা আপনার ওই যে কি বলে স্যালারি পেমেন্ট, এগুলোর মাধ্যমে। এটার মাধ্যমে হয়তো একটা ভালো কাজ হয়েছে কি জানেন, গ্রামে যেসব বিজনেসগুলো আগে ডেভেলপ ছিল না, এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কারণে ওই ডেভেলপমেন্টগুলো হয়েছে ওখানে। আচ্ছা, আর দেখুন যে বিকাশের মাধ্যমে মেজরিটি কিন্তু মাইক্রো, আমরা এখনো মাইক্রো লেভেলে যাই নাই। তো এখানে এনজিও যারা মাইক্রো ফাইন্যান্সিংটা করছে তারা কিন্তু ভালো করছে। কিন্তু সবচেয়ে বড় জিনিস কি, যে গ্রামে যেসব যুবক বা যাদের কর্মক্ষমতা আছে বাট কর্ম ছিল না, তাদের এখন অনেক কর্মসংস্থান হলো। তারা এখন বিভিন্ন জায়গায়, আগে একটা গ্রামে ইলেকট্রিশিয়ান পাওয়া যেত না, এখন গ্রামে ইলেকট্রিশিয়ান পাওয়া যায়। একটা টাইলস মিস্ত্রি পাওয়া যেত না, এখন টাইলস মিস্ত্রি পাওয়া যায়। বিকজ সে জানে আসলে মানি যেখানে থাকে সেখানে বিজনেস থাকে। এটা তো আপনারা সবাই অ্যাকসেপ্ট করবে। সো যখন মানি ফ্লোটা শহর থেকে গ্রামের দিকে আস্তে আস্তে ফ্লো করছে, তখন আপনি কিন্তু
গ্রামে ওই যে গ্রামেও কিন্তু বিজনেস ডেভেলপ করে যাচ্ছে, গ্রামেও এখন আপনার টাইলসের দোকান পাচ্ছেন, গ্রামেও কিন্তু আমার গ্রামে যেখানে শহরের থেকে 12 কিলোমিটার অনেক ইন্টেরিয়ার, সেখানে গেলেও আপনি অ্যালুমিনিয়াম প্রোফাইলের দোকান পাবেন, সেখানে গেলে আপনি এসএস স্টিলের টেপস পাবেন, কল পাবেন, যেটা আপনি একসময় গ্রামে এটা চিন্তাও করা যেত না। তো গ্রামভিত্তিক এই যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কারণে এবং মাইক্রো ফাইন্যান্সিংয়ের কারণে আপনার গ্রামভিত্তিক ইকোনমিটা আস্তে আস্তে ডেভেলপ করে যাচ্ছে। আমরা এগ্রিকালচারাল থেকে আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়াল গুডসে আমরা কিন্তু আস্তে আস্তে শিফট করছি, সার্ভিসে আমরা শিফট করছি। তো এটা হলো আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এখানে একটা বড় ভূমিকা রাখছে। পলিসি কারেকশনের তো অবশ্যই সুযোগ আছে আপনার, সেখানে হলো আমি যেটা মনে করি, আমার একটা ব্যক্তিগত ওপিনিয়ন হলো যে আপনারা যে পলিসিগতভাবে যে ঋণটা দিচ্ছে অ্যাজ পার পলিসি, সেখানে কিছু চেঞ্জেস আনা উচিত। এটা হলো যে কি যে আমরা তো এনবিএফআই সেক্টর, আমি যদি এনবিএফআই সেক্টরের কথা বলি, আমরা তো লং টার্ম ফাইন্যান্স করি, ঠিক আছে? তো লং টার্ম ফাইন্যান্সের যে প্রভিশনিং পলিসিটা, এই পলিসিটা আমাদের জন্য খুব স্ট্রিনজেন্ট হয়, যদিও আইডিএলসি ম্যানেজ করে যাচ্ছে, বাট অনেক এনবিএফের ক্ষেত্রে এই প্রভিশনিং পলিসির কারণে তারা মনে করেন তার প্রফিট শো করতে পারছে না সে, এবং প্রফিট শো না করলে তার ফান্ড প্রকিউরমেন্ট যেটা বলি আমরা, সেটা কিন্তু আবার তার আস্তে আস্তে কিন্তু এটা অনেক লিমিটেড হয়ে যায়। তার যদি ফান্ড ফ্লো, তার যদি লিকুইডিটি না থাকে, তাহলে সে ফাইন্যান্সিং করবে কোথেকে? আর ফাইন্যান্সিং না করলে সে তার যে অপারেটিং এক্সপেন্সেসটা আছে সেটা তো সে মেকআপ করতে পারবে না। তো বড় মানে চ্যালেঞ্জেস ফেস করে আমাদের কিছু প্রভিশনিং পলিসি। আর হলো কর্পোরেট গভর্নেন্সের যত বোর্ড, যেমন আইডিএলসির সাকসেসের আরেকটা কারণ হলো আমাদের বোর্ডের কোনো ইন্টারফিয়ারেন্স একদম নাই ম্যানেজমেন্টের উপরে। কোনো বোর্ড মেম্বার বলে না যে একে জামাল তুমি একটু লোন দাও, আমার কোনো চেয়ারম্যান, কোনো ডিরেক্টর আজ পর্যন্ত কোনো একটা রিকোয়েস্ট করে নাই জামাল লোনটা একে দাও, বা বলে নাই যে একটা লোককে চাকরি দাও, কখনোই বলে নাই। পিওরলি ম্যানেজমেন্ট, কিন্তু ম্যানেজমেন্টকে টার্গেট দিয়ে দিয়েছে যে আমি আপনাকে ইন্টারফেয়ার করব না, বাট বৎসরের শেষে আপনি কিন্তু আপনার যে বাজেট করেছেন সেটা আপনি আমাকে অ্যাচিভ করে দিতে হবে। তখন আমি কি করি, আমার তো একটা টার্গেট থাকে, বাজেট থাকে, আমি সেটাকে এনশিওর করার জন্য আই টেক দি রাইট পারসন ফর দ্য রাইট প্লেস। রাইট। এবং সে যখন মার্কেট, আমার অনেক ক্রেডিট অ্যানালিস্ট আছে, সে যখন মার্কেটে যায় তার দায়িত্বটা হলো যে কি যত এনপিএল কম হবে তত তার পারফরমেন্স ভালো হবে। ক্রেডিট অফিসারের দায়িত্ব হলো এনপিএল ম্যানেজ করা। তার মানে হলো এটা করতে গেলে তাকে কোয়ালিটি অ্যাসেসমেন্ট করতে হবে। আমি দেখছি যদি বিজনেসের কোয়ালিটি অ্যাসেসমেন্ট করতে পারে, আর যদি শুরু থেকে তার যদি ফাইন্যান্সিয়াল ব্যালেন্স শিট ইম্প্যাক্টেড না হয়, মানে হাইলি প্রোভাইড করতে না হয়, তাহলে কিন্তু সে প্রফিট করতে পারবে, সে নিজের বিজনেসটাকে সে সাস্টেনেবল করতে পারবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি, পলিসিগত সাপোর্টের চেয়ে দরকার হলো আমাদের মাইন্ডসেটে একটা বড় পরিবর্তন আনা উচিত। আমি যেখানে ফাইন্যান্স করছি সেটা কি আমি ইমোশনাল হয়ে ফাইন্যান্স করছি, না আন্ডার ইনফ্লুয়েন্সে ফাইন্যান্স করছি, না আমি আসলে অজ্ঞতা মানে না জেনে ফাইন্যান্স করছি। এই জায়গাগুলোতে পরিবর্তন আনতে হবে। পলিসি সাপোর্ট গভর্নমেন্টের থেকে যেটা দেওয়ার, ওটা অনেক দেশে বোর্ডে যাতে মানে আপনার সিঙ্গেল পার্সন যাতে ডমিনেট করতে না পারে, সেটার জন্য বোর্ড, বাংলাদেশ ব্যাংক বা একটা ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে সেই জিনিসটাও ওনারা কমিয়ে ফেলছেন। এমন চাইলেন এখন এক পরিবার থেকে 4 জন ডিরেক্টর হইতে পারবে না, যাতে কোনো ইনস্টিটিউশন কোনো পরিবার কেন্দ্রিক যাতে না হয়, এটা একটা পাবলিক ইনস্টিটিউশন। সেটার জন্য পলিসিগত যে পরিবর্তনটা আনছেন ওইটা আমি মনে করি এখনও এটা রাইট চেঞ্জেস আনছেন, এবং এটাতে যদি আমরা যদি প্রপারলি কাজ করি তাহলে আমাদের অর্গানাইজেশন অবশ্যই ইমপ্রুভ করবে, অবশ্যই আমরা গ্রো করব, অবশ্যই মার্কেটে আমরা আমাদের পজিশন ধরে রাখতে পারবো। আপনি জানেন যে কোনো লাইসেন্স নিতে গেলে বা যে কোনো আপনার পারমিশন নিতে গেলে তো আপনি সবই তো পজিটিভ কথাই বলবেন, পজিটিভ জিনিসই দেখাবেন। আপনার পলিটিক্যাল কানেকশন বা পলিটিক্যাল কানেকশন হলে যে সে খারাপ তাও তো না। বিজনেস ইজ বিজনেস, পলিটিক্স ইজ পলিটিক্স। আপনি দুটো যদি সেপারেট রাখেন, আপনার বিজনেসের ক্ষেত্রে যদি ফ্রিলি তাকে বিজনেস করার সুযোগ দেন, তাহলে একজন পলিটিক্যাল ব্যক্তিও যদি বোর্ডে থাকে তাতে কিন্তু ক্ষতির কিছু নাই। ভেরি গুড। ইতিপূর্বে এই নজির আছে। হ্যাঁ, আপনার ইন্টেনশনটা হলো এখানে ইম্পর্টেন্ট, আপনার অ্যাটিটিউডটা ইম্পর্টেন্ট। আমি ব্যবসা করার জন্য একজন যখন একজন ইন্ডাস্ট্রি দেয়, একটা স্টিল ইন্ডাস্ট্রি দেয় বা একটা সিমেন্ট ইন্ডাস্ট্রি দেয়, তার মাথায় টার্গেটে তো থাকে যে আমি এখানে সিমেন্ট প্রডিউস করে মার্কেটে সেল করে আমি এখান থেকে প্রফিট করে আমি ব্যবসা কন্টিনিউ করবো, টার্গেট থাকে এটা।
ঠিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে আপনারা ওইভাবে নেন যে আমি বিজনেসটাকে, এটা ইজ মাই বিজনেস, আমি এখানে ফাইন্যান্সিয়াল বিজনেস করব, সার্ভিস দিব, একজন ডিপোজিটর থেকে ডিপোজিট নিব, আরেকজন লোন যিনি ক্লায়েন্ট তাকে লোন দিব, এর মাধ্যমে আমি একটা স্প্রেড পাবো, এই স্প্রেড দিয়ে আমি কি করব, অর্গানাইজেশনটাকে চালাবো আর নিজে কিছু প্রফিট শেয়ার করব। ঠিক আছে, দ্যাট ইজ দি অবজেক্টিভ। এখন এখানে যদি ম্যালাফাইড ইন্টেনশন বা কোনো কারো যদি আনফেয়ার উদ্দেশ্য থাকে, তাহলে সেটা আসলে কোনো বিজনেস নর্মসের সাথে যায় না। আপনি যখন বিজনেস বলবেন তখন এটাকে পিওর একটা অনেস্টি এখানে থাকতে হবে। আমি দেখছি যে দুইটা জিনিস যদি আপনি মেনটেন করেন তাহলে সাকসেস 90% ক্ষেত্রে সাকসেস আসবেই। আমার জীবন থেকে আমি যদি বলি, একটা হলো অনেস্টি আর একটা হার্ড ওয়ার্কিং। মানে এই কথাটা বলতে আপনি বলতে পারেন যে এটা একটা ইউনিভার্সাল শব্দ, যে অনেস্টি অ্যান্ড হার্ড ওয়ার্কিং কথাটা আসলে কিন্তু সত্যি ম্যাটেরিয়ালাইজ করতে হবে। ম্যাটেরিয়ালে আপনি যদি এখন অনেস্টি বলতে তো আমি একেবারে 100% বলতে পারবো না যে আমার এখান থেকে 10 টাকা আমি খরচ করছি, সেটা কি বিজনেসের খরচ করছি না বিজনেসের বাইরে খরচ করছি, তো এনশিওর করা যায় না। প্রত্যেকের মধ্যে এটা থাকতে হবে, আমি যদি আমরা যেহেতু ফাইন্যান্সিয়াল বিজনেসে আছি, আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি এটা চিন্তা করতাম, আমার যে কোম্পানির টাকাটা আমি যখন একজন ক্লায়েন্টকে দিচ্ছি, আমি চিন্তা করতেছি যে এটা আমার কোম্পানির টাকা না হইতে আমার টাকা আমি দিতাম, তাহলে আমি কোন এরিয়াগুলোকে অ্যাসেস করতাম, কোন কোন জিনিস আমি দেখতাম, দেখে আমার টাকাটা দিতাম। আমি প্রথমে মানে যদি আমার টাকা হইতো তাহলে আমি কি চিন্তা করতাম, কারণ আমার টাকা হলে তো আমার টেনশন থাকতো আমার টাকাটা ফেরত আসবে কিভাবে। তার মানে হলো যে কি, আমি ওকে যখন ফান্ডিং করতে যাব তখন দেখবো তার বিজনেসটা প্রপার আছে কিনা, ওই লোকটার ট্র্যাক রেকর্ড কিনা, তার ক্রেডিট অ্যাসেসমেন্টগুলো আমি প্রপারলি, আমি সাকসেসের পিছনে আমি সবসময় ক্রেডিট অ্যাসেসমেন্ট আমি প্রপারলি করতাম। আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় জিনিস যেটা দরকার, হতে পেশেন্স দরকার। বর্তমান নিউ জেনারেশনের আমি দেখছি, আমার বাসায় আমার মেয়ে আছে, ওরা লেখাপড়া করে, ওরা মাইন্ডটা ফ্লেক্সিবল রাখে না, বুঝছেন, একটা জায়গাতে স্টিক করছে, কিন্তু এটা যে আরো অন্য দিক থাকতে পারে এই জিনিসটা চিন্তা করে না, এক ট্র্যাকে থাকার চেষ্টা করে। এটার ভালো দিকও আছে বাট খারাপ সাইডও আছে, আমি অনেক কিছু ইগনোর করলাম। সো নতুন নিউ জেনারেশন যারা আসবে তাদের উদ্দেশ্যে আমি বলবো, একটা ইউ হ্যাভ টু হ্যাভ পেশেন্স, ডিনায়াল অ্যাটিটিউডটাকে বাদ, হ্যাঁ, তারপরে পেশেন্সটা আর পজিটিভিটিটা, মানে পজিটিভ অ্যাটিটিউড থাকা উচিত, তাহলে দেখবে ভালো করবে। কারণ ওরা যারা আসে তারা তো একাডেমিক্যালি স্ট্রং ব্যাকগ্রাউন্ড নিয়ে আসে। তা আমি ওদেরকে সবসময় বলি যে তুমি একাডেমিক্যালি ভালো করছো মানে ইউ আর হার্ড ওয়ার্কিং, নাহলে তোমার এই রেজাল্ট আসতো না। তো তুমি যেহেতু ভালো রেজাল্ট আসছো, এখন এখানে তোমার কাজটা হলো যে সবকিছুতে পেশেন্স থাকতে হবে আর মাইনিউটলি দেখতে হবে। আমরা গত কোভিডের পরে যে বিজনেস ইম্প্যাক্টটা হয়েছে সেটা আমরা প্রোভাইড করে অ্যাডজাস্ট করে ফেলছি। তো আমরা গত 3 বছর আমাদের প্রফিট কমছে বিকজ অফ দি সিচুয়েশন, বাট 2024 সাল থেকে সেই প্রফিটটা আবার কিন্তু এই গ্রাফটা রাইজ করা শুরু করছে, আবার রাইজ করা শুরু করছে। আমরা গত থার্ড কোয়ার্টারে আর প্রফিট গত 2020-23 থার্ড কোয়ার্টার প্রফিট 25% আমাদের গ্রোথ আছে, এবং আমরা ইয়ার এন্ড শুরু করবো ইনশাল্লাহ গত বছর থেকে বেশি দিয়ে আমরা ইয়ার শেষ করব আশা করছি। 2025 সালেও আমরা আমাদের এই ট্রেন্ডটা মেনটেন করব, আমাদের প্রফিট গ্রোথ থাকবে এবং আইডিএলসি আরও ভালো করবে। আইডিএলসি আরও, আপনি জানেন আমরা অলরেডি আরও 5টা সাব ব্রাঞ্চ করেছি, আরও 4টা সাব ব্রাঞ্চ আপনার ইন দ্য লাইনে আছে, আমরা 2025 সালের মধ্যে শেষ করব। আমরা আমাদের টার্গেট আছে নেক্সট 10 ইয়ার্সে অ্যাক্রস বাংলাদেশ সব ডিস্ট্রিক্ট এবং বড় বড় উপজেলাগুলোতে আমরা আমাদের প্রেজেন্স থাকবে। তো এটার মধ্যে দিয়ে আমরা এখন যে ক্লায়েন্টের বেসটা আমার এখন 50,000 যদি ফাইন্যান্সিং ক্লায়েন্ট ধরেন, অ্যাপার্ট ফ্রম বিকাশের মাধ্যমে আমরা যে ক্লায়েন্টগুলো পেয়েছি, এটাকে আমরা নেক্সট 10 ইয়ার্স এটা আমরা ট্রিপল করতে চাই। ভেরি গুড। ও ট্রিপল বলতে আমরা আরও এটা 3 গুণ আমরা করতে চাই, এটা হলো আশা। আর আমাদের এখন 1700 লোক আছে, আমাদের হয়তো এটা 3 গুণ করতে গেলে হয়তো আমরা টেকনোলজিটাকে আরো বেশি, টেকনোলজির মাধ্যমে এই ফাইন্যান্সিংটা করবো যাতে অর্গানাইজেশনটা স্ট্রং থাকে। হয়তো আমরা আরো 600-700 লোক আমাদের এখানে এমপ্লয়মেন্টের সুযোগ পাবে।
নেক্সট 10 ইয়ার্সের মধ্যে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।